আমরা ইতিমধ্যে 12 লক্ষ রোহিঙ্গার ভার বহন করছি প্রায় 8 বছর ধরে। যদি আরাকান আর্মি, আবারও বলছি, আরাকান আর্মি যদি এথনিক ক্লিনজিং এর পলিসি তারা চালিয়ে যায়, আরাকান আর্মি যদি একটা অ্যাপারথাইড রাষ্ট্র সৃষ্টির প্রয়াস করে, আমরা যদি তার ইঙ্গিত দেখি, তাদের সঙ্গে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই। আমরা কোনো ধরনের এথনিক ক্লিনজিং আমরা সহ্য করবো না। আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন আমরা প্রত্যাবাসনের কথা বলতেই পারবো না। ফরেন অ্যাডভাইজারের সঙ্গে আমার তো রোজ কথা হয়। উনি যেটা বলেছিলেন, উনি করিডোর শব্দটা ব্যবহার করেই কিন্তু নিজেকে কারেক্ট করেছিলেন, পাথওয়ে বলেছেন। মুভ, উনি দ্যাট ওয়াজ এ স্লিপ অফ টাং অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ হিম দ্যাট। ওকে, আমাদের কথাবার্তা অনেক সময় স্লিপ হতে পারে, কিন্তু উনি কারেক্ট করেছিলেন এবং সেই কথাটি আর কখনোই বলেন নাই, এটা কিন্তু খেয়াল করবেন। হ্যাঁ, 2 নম্বর কথা হচ্ছে যে নীতিগত সিদ্ধান্ত হচ্ছে আমরা বিবেচনা করব, এর বাইরে না। আমাদের সবকিছুই দেখতে হবে। আমাদের ভূখণ্ড ছাড়া অন্যভাবে যদি দেওয়া যায় তাহলে সেভাবে যাবে। মিয়ানমারে পর্যন্ত যুদ্ধের কারণে কোনো জায়গা খুলতে চায়নি, এটা তাদের জন্য একটা ট্যাকটিক্যাল বা স্ট্র্যাটেজিক সমস্যা হতে পারে। এখন তারা যদি খুলতে না চায়, আমরা তো জোর করে খোলাতে পারবো, তাই না? আমার তো স্বার্থ আছে। যদি দলে দলে লোক না খেয়ে আমার ঘরে ঢুকে যায় তো মুশকিলের কথা রে ভাই। তবুও আমরা বলছি যে আমাদের এইটা হবে আমাদের টার্মসে, আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে। আমি আশা করেছিলাম আপনারা এটা খুঁজে বের করবেন। করিডোরের প্রচারণা কিন্তু বাংলাদেশ থেকে ওঠেনি, এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে। আপনারা খোঁজ করে দেখবেন, আপনারা জানেন তারা এটা বলছে। তারা এটাও বলছে যে আমরা আমেরিকার সপক্ষে একটা প্রক্সি যুদ্ধ করবো সেখানটাতে জাতীয় সংঘকে নিয়ে। আরে ভাই, জাতীয় সংঘ কি যুদ্ধ করতে পারে নাকি নিরাপত্তা পরিষদের বাকি সমস্ত সদস্যদেরকে বাদ দিয়ে? এটা তো একটা সাধারণ প্রশ্ন। আপনি জাতিসংঘ, আমেরিকা সবাইকে টেনে আনলেন, আমরা একটা প্রক্সি যুদ্ধে যাচ্ছি, তার মধ্যে জড়ালো আমি বিদেশি নাগরিক, আমেরিকান নাগরিক। এই প্রচারণাটা কোত্থেকে এসছে আপনারা হিসাব করে দেখেন। এটা কি বাংলা? আর এই আমি বলি, আজকে যদি একটা আমেরিকার পক্ষে প্রক্সি যুদ্ধ আরাকানে হয়, ক্ষতিগ্রস্ত হবে কে? এটা আমি আগেও বলেছি, প্রকাশ্যেই বলেছি, ক্ষতিগ্রস্ত হবে। তার কিছু বলছে? হ্যাঁ, আমি ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের একবার সরাসরি বলেছি, টেপও আছে সেটা। হ্যাঁ, তো ওখানে চায়নার সবচেয়ে বড় আপনার একটা অ্যাক্সেস টু ইন্ডিয়ান ওশান, তার তো এমনিতে অ্যাক্সেস নাই, আরাকানের ভেতর দিয়ে অ্যাক্সেস গেছে। ক্ষতি হবে তো তার আমেরিকা সেখানে গেলে, সে কিছু বলছে? ক্ষতি হবে বার্মার, তার একটা অংশ কেটে নেওয়া হচ্ছে, সে কিছু বলছে? তো মায়ের চাইতে তো মাসির দরদ বেশি, আপনারা বোঝেন নাকি কোত্থেকে এসছে? প্লিজ অপপ্রচারের কোনো প্রচার করবেন না, যারা করেছেন করেছেন, এখন বন্ধ দেন রে ভাই। দেশের স্বার্থ বলে একটা কিছু আছে। আমি এগুলো বলতে চাইনি, আমি ভেবেছি যারা বুদ্ধিমান ব্যক্তি আছে তারা এটা নিয়ে দাঁড়িয়ে যাবেন। আমাকে সব কথা কেন বলতে হবে রে ভাই? সরকার সব কথা বলবে কেন? আমাদের তো এই কথাটা বলাটাও তো আমার জন্য সমীচীন নয়, কিন্তু আমাকে বলা হবে। সরকারের ভেতর আমার ফরেন অফিসের সঙ্গে আমার সমন্বয়হীনতার কোনো স্কোপ নাই। আই কোঅর্ডিনেট উইথ ফরেন অফিস অন এভরি ইস্যু। আর সেনাবাহিনীর সঙ্গে আমি খুব ক্লোজলি কাজ করি, খুব ক্লোজলি কাজ করি। দেখেন ভয়াবহ অবস্থা। আমি গেলাম 18 এপ্রিল রোহিঙ্গা ক্যাম্পে, এর পরের সপ্তাহে কাতারে আপনার রোহিঙ্গা রাউন্ড টেবল, সেখানে আমি রোহিঙ্গাদের মনোভাবটা জানতে গেছিলাম। ফেরার পথে রামু ক্যান্টনমেন্ট পরে সেখানকার কমান্ডার জেনারেল মিনহাজ আমাকে বললেন যে আপনি যদি আমার পাশ দিয়ে যাচ্ছেন এক বেলা চা খেয়ে যেতেন। আমি গেলাম, কারণ 1 লক্ষ এই যে রোহিঙ্গা নিয়ে যে ইফতার হলো, আমার এই কাজটাতে উনি খুব সাহায্য করেছেন। আমি ওনার সঙ্গে চা খেয়ে আধা ঘন্টা ছিলাম, বেরিয়ে গেছি। প্লেনে চড়ে বাড়িতে বসতে বসতে সেই পোর্টালে বেরিয়ে গেল যে আমি নাকি তার সঙ্গে দেখা করতে গেছি এই প্রক্সি যুদ্ধের বন্দোবস্ত করার জন্য। ভাই কি অবস্থায় আছে আপনারা বোঝেন?
কতগুলো চোখ আমাদেরকে প্রতিনিয়ত তাড়া করে, এর অবস্থাতে আমাদের কাজ করতে হয়। একেবারেই গুজব, সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। সেনাপ্রধানের সঙ্গে ইনি আমার বিস্তারিত আলোচনা হয়েছে। এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে, একেবারে এক সমতলে, এখানে কোনো ফাঁক ফকর নাই। 2 নম্বর কথা হচ্ছে, আপনি প্রতিপক্ষকে বিশ্বাস করবেন কি করে? আপনি তাকে কিছু কথা বলেছেন, সেই কথাগুলি সে মানছে কিনা। আমরা তো বলছি উই ওয়ান্ট টু, আমরা রোহিঙ্গাদের রিপ্রেজেন্টেশন দেখতে চাচ্ছি। এথনিক ক্লিনজিং কিংবা অ্যাপার্থাইড শাসন, এগুলো আমরা মানি টানি না। অ্যাপার্থাইড গত শতাব্দীতে আমরা সভ্যতার পেছনে ফেলে এসেছি। আমরা দেখবো আগামীতে তারা এটা করছেন কিনা, তাদের একটু সময় দিয়ে দেখছি। আপনি তো সময় দেবেন তাই, কিন্তু সেটা যদি না করে, তখন আমরা এটা একটা বিশ্বাসভঙ্গ, বা আমরা ধরে নেব এই প্রতিশ্রুতি আসলে ফাঁকা। কিন্তু তার আগে ইউ ডোন্ট ওয়ান্ট টু জাজ দ্যাম, তাই না? যদি আরাকান আর্মি, আবারও বলছে, আরাকান আর্মি যদি এথনিক ক্লিনজিং এর পলিসি তারা চালিয়ে যায়, আরাকান আর্মি যদি একটা অ্যাপার্থাইড রাষ্ট্র সৃষ্টির প্রয়াস করে, আমরা যদি তার ইঙ্গিত দেখি, তাদের সঙ্গে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই। আপনাদেরকে সবিনয় একটা কথা বলতে চাই, সবকিছুই কিন্তু পাবলিক ডিপ্লোমেসির ব্যাপার নয়। কোনো রাষ্ট্রই সবকিছু ডিসক্লোজ করবে না। আপনারা যদি দেখেন সাহায্য সেখানে যাচ্ছে, তাহলে ধরে নেবেন দুই পক্ষের সম্মতি আছে, আপনি ধরে নেবেন। তাছাড়া আমরাও দিব না, তারাও নিবে না, জাতিসংঘের মধ্যে যাবে না। এটা মনে রাখবেন। জাতীয় সংঘ হচ্ছে 190টারও বেশি দেশের সংগঠন, তারা এই সমস্ত অ্যাডভেঞ্চারে যায় না, আপনি কোথাও দেখাতে পারবেন না। এক। আর দ্বিতীয় আপনার প্রশ্নটি কি ছিল? কন্ট্রোল। আচ্ছা, এই পুরো কন্ট্রোল জাতিসংঘে, তারা পুরোটার দায়িত্ব নিচ্ছে, এমনকি ওপারে গিয়ে যে সেফটি সিকিউরিটি, এটা তাদের দায়িত্ব। আমাদের কাজটা হচ্ছে, এই বর্ডারটা হচ্ছে একটা পোরাস বর্ডার, সেখানে নানা রকম জিনিস হয়। আমরা চেষ্টা করব বর্ডার কন্ট্রোলটা করতে, যাতে করে তারা জিনিসটা ওপারে নিয়ে যেতে পারে নিরাপদে। এবং আমাদের দেখতে হবে এই প্রক্রিয়াতে কোনো মাদক যাওয়া আসা করছে কিনা, অস্ত্রশস্ত্র যাওয়া আসা করছে না, সেই সিকিউরিটির জিনিসগুলো তো আমাদের দেখতেই হবে, তাই না? আমরা তো কাউকে ফ্রি পাস দিতে পারি না, কোনো সম্ভাবনা নেই। আমরা শুনেন, দুই পক্ষ যদি রাজি হয়, এটা আপনার একটা ভেবেই দেখেন না, একটু যুক্তি দিয়ে দেখেন। দুই পক্ষ যদি রাজি হয় যে ভাই আমি বিপদে আছি, আমাকে একটু সাহায্য করো, তো ওরা সম্মতি নেই তো যাচ্ছে, তাহলে কনফ্লিক্টটা কি করে যায়? আর কনফ্লিক্ট না থামলে তো আমরা যাবই না। আমরা দুপক্ষেই বলেছি যে যদি আরাকান আর্মি তার সশস্ত্র কর্মকাণ্ড ওই সময়টুকুতে বন্ধ না করে, এবং মিয়ানমার বিমান বাহিনী যদি এয়ার স্ট্রাইক বন্ধ না করে, কোনো এইড আমাদের এখান থেকে যাবে না। এটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, এবং এইটা আমি বারে বারে কিন্তু বলেছি, আপনারা ছেপেছেন অনেকে। মায়ানমারে, বিশেষ করে রাখাইন অঞ্চলে এক ব্যাপক খাদ্যাভাব, ওষুধের অভাব, এবং ইউএনডিপি রিপোর্ট অনুযায়ী সেখানে এক ধরনের মানবিক সংকট, ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। আমাদের একটা আশঙ্কা হচ্ছে, এই অবস্থাতে খাবার না পেয়ে, ওষুধ না পেয়ে লোকজন চলে আসতে পারে, বিশেষ করে রোহিঙ্গারা, যারা সবচেয়ে ভালনারেবল অবস্থায় আছেন, তাদেরই আবার চলে আসার প্রবণতা বেশি হতে পারে। আমরা ইতিমধ্যে 12 লক্ষ রোহিঙ্গার ভার বহন করছি প্রায় 8 বছর ধরে। আমরা আমাদের সীমার বাইরে চলে এসেছি, আমরা এই ভার ধারণের যে সীমা, তার বাইরে চলে এসেছি, এবং অতিরিক্ত কোনো শরণার্থী অ্যাকসেপ্ট করা আমাদের জন্য সম্ভব নয়, এবং আমরা সেটা করতে চাই না। দ্বিতীয়ত, খাদ্য সংকটে রাখাইন সম্প্রদায়ের লোকজন বিভিন্ন সময়ে আমাদের সীমান্তে এসে খাদ্য এবং ঔষধের সহায়তা চেয়েছেন, এবং তারা যদি আসা শুরু করেন, তাহলে তো বিরাট এক সংখ্যায়
নতুন ধরনের শরণার্থীর মুখোমুখি আমাদের হতে হবে। আমরা সেটা অ্যাভয়েড করতে চাচ্ছি। জাতিসংঘ কার্যক্রম যেটা মায়ানমারে চলছে সেটা রাখাইনে আর চলা সম্ভব নেই, এই কারণে যে যুদ্ধাবস্থার কারণে মানবিক যে কোনো প্রকার ত্রাণ রাখাইনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আপনারা জানেন জাতিসংঘ মহাসচিব গত মার্চ মাসে বাংলাদেশে এসে আমাদেরকে বললেন যে আমরা রাখাইনে ত্রাণ সাহায্য দিতে পারি কিনা। আমরা বিষয়টি বিবেচনা করছি, কিন্তু এতে বেশ কিছু আবশ্যকতা আছে। প্রথম কথা হচ্ছে যে যেগুলো জাতিসংঘের তরফ থেকে আরাকান আর্মিকে জানানো হয়েছে যে এই সাহায্য বা সহযোগিতা এটা প্রাপ্তির ব্যাপারে বা বিতরণের ব্যাপারে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। এটা নন ডিসক্রিমিনেটরি, তার মানে কাউকে এর থেকে বঞ্চিত করা যাবে না। There will be no weaponization of aid, এটা কোনো যুদ্ধের কাজে ব্যবহার করা যাবে না। আর আমাদের তরফ থেকে আমাদের শঙ্কা হচ্ছে এই যে আরাকানে যে নতুন যে অ্যাডমিনিস্ট্রেটিভ, পলিটিক্যাল অ্যান্ড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট তৈরি হচ্ছে, আমরা তাতে রোহিঙ্গাদের অংশগ্রহণের চিহ্ন দেখছি না। আমরা আরাকান আর্মিকে সরাসরি বলে দিয়েছি যে এখন যে অবস্থা আছে, যে ছবিটা আমরা দেখছি আরাকান প্রশাসনের, সেটা হচ্ছে এথনিক ক্লিনজিং হয়ে গেলে যা হতো। আমরা কোনো ধরনের এথনিক ক্লিনজিং আমরা সহ্য করব না। তারা যদি এক্সক্লুসিভলি রাখাইনদের নিয়ে মানে রাজ্য পরিচালনা করতে চায়, তাহলে সেটা হবে একটা অ্যাপারথাইড রাষ্ট্র, সেটা আমরা মেনে নিতে পারি না। তাদেরকে এই কথাগুলো বলা হয়েছে, আমরা আশা করছি যে তারা এর সদুত্তর দেবে। আমরা এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে চাই। বাংলাদেশ মনে করে এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে রোহিঙ্গাদের রাখাইনে তথা মায়ানমারে প্রত্যাবাসন করা। আমরা এই কাজটি করার সকল অপশনই আমাদের টেবিলে থাকবে। আমরা সর্বপ্রযত্নে এবং আমাদের সকল কূটনৈতিক এবং অন্যান্য সামর্থ্য দিয়ে এই সমস্যার সমাধান করার প্রচেষ্টা করব। আমি জানি মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। করিডোরের ব্যাপারটা বুঝতে হবে। করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় এক দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না। আমরা যেটা করছি, যেহেতু আরাকানে কোন সাহায্য সহযোগিতা এইড এর উপকরণ অন্যান্য সাপ্লাই রুট দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, জাতিসংঘ আমাদেরকে এইটুকুই বলল যে আপনারা এই সাহায্য, যেটা তারা তো সাহায্য দিয়েই যাচ্ছে আপনার রোহিঙ্গাদেরকে গত 7-8 বছর ধরে, সেটা আমাদের চোখের সামনে। তারা বললে এর কিছুটা দূরে বর্ডার, আপনারা এইটুকু জায়গাতে আমাদের সাহায্য করবেন যাতে আমরা ওপারে নিয়ে যেতে পারি। জাতিসংঘ তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে রাখাইনের ভেতরে যে এই চ্যানেলগুলো আছে তারা সেটা ব্যবহার করবে এবং সেইটা দিয়ে তারা এই মানবিক সাহায্য পৌঁছে দেবেন রাখাইনের জনগণের কাছে। আমি আবারও বলছি, দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, এবং আপনারা সেটা প্রমাণ করতে পারবেন, যোগাযোগ করলেই পারবেন। জাতিসংঘকে জিজ্ঞেস করেন, জাতিসংঘের সমস্ত রাষ্ট্রদের জিজ্ঞেস করেন। আমরা
করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না। আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। আমরা এই কোনো করিডোর সৃষ্টি করে সেইখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজনীয়তা নাই। যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভার পৌঁছে দেওয়া। আপনারা জানেন যখন মায়ানমারে ভূমিকম্প হলো, আমরা কিন্তু তাদের রিকোয়েস্টের বা আবেদনের অপেক্ষা করিনি, আমরা পাঠিয়ে দিয়েছি ত্রাণ। এটাও সেই ধরনের একটা মানবিক অবস্থা এবং আমাদের ধারণা এই কাজটি করতে পারলে সেইখানকার পরিস্থিতি কিছুটা স্টেবল হবে এবং আমরা সেই অবস্থাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে পারব। যদি আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন আমরা প্রত্যাবাসনের কথা বলতেই পারবো না। আর প্রত্যাবাসনের কথা যদি নাই বলতে পারি তাহলে তো প্রত্যাবাসন কৌশল নিয়েও কোনো কথা বলতে পারবো না। সুতরাং প্রত্যাবাসন কৌশলের যে প্রিরিকুইজিট পূর্ব শর্ত আমরা সেখানে আসি নাই। অনেকে বলেছেন করিডোরে নিয়ে আপনারা কথা বলছেন, কারোর সঙ্গে আলাপ করেন নাই। ভাই, অস্তিত্ববিহীন জিনিস নিয়ে আমরা কি করে আলাপ করবো? যার অস্তিত্ব নেই তার সঙ্গে সে বিষয়ে আলাপ কি করে হয়?